আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমএস ওয়ার্ডের চতুর্থ ক্লাস নিয়ে পিচ একাডেমি থেকে আমি আছি রকি। তো আজকে আমরা দেখবো প্যারাগ্রাফ গ্রুপের যে টুলস গুলো আছে টুলসগুলো নিয়ে। আজকে আমরা এই প্যারাগ্রাফ গ্রুপসের টুলসগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথম হচ্ছে আমাদের লেফট অ্যালাইনমেন্ট। লেফট অ্যালাইনমেন্টের কাজ হচ্ছে আপনি যখন কোনো একটা লেখা লিখেন তখন লেফট অ্যালাইনমেন্টে থাকলে লেখাটা বাম দিকে অ্যালাইনমেন্টগুলো সমান থাকবে, ডান দিকে এসে আপনার যেখানে ওয়ার্ড শেষ অটোমেটিক ফরওয়ার্ড লাইনে চলে আসবে। এই হচ্ছে আমাদের লেফট অ্যালাইনমেন্টের কাজ। আর সেন্টার অ্যালাইনমেন্টের কাজ হচ্ছে এটা হচ্ছে সেন্টার অ্যালাইনমেন্ট। সেন্টার অ্যালাইনমেন্টের কাজ হচ্ছে যখন আপনি একটা লেখা লিখবেন এই লেখাটাকে সিলেক্ট করে যখন আপনি সেন্টার অ্যালাইনমেন্ট দিবেন লেখাটা মিডলে চলে আসবে, মানে আপনার পুরো পেজের মিডল অংশে চলে আসবে। আবার আপনি চাইলে এটাকে যদি আপনি সেন্টার অ্যালাইনমেন্ট দিয়ে লিখেন, আপনি যাই লিখেন লেখাগুলো আপনার মিডল থেকে দুই দিকে যাবে। আর এরপর হচ্ছে রাইট অ্যালাইনমেন্ট। এরপর হচ্ছে রাইট অ্যালাইনমেন্টের কাজ হচ্ছে আপনি যখন রাইট অ্যালাইনমেন্ট দিবেন তখন ডান দিক থেকে লেখাগুলো বাম দিকের দিকে আসবে। যেমন আমি এখন যদি লিখি আল্লাহ মহান, আল্লাহ মহান, তারপর আমি যদি লিখি আল্লাহ ইজ দ্য বেস্ট প্রটেক্টর, তাহলে রাইট অ্যালাইনমেন্টের কাজ হচ্ছে আমরা যখন কোন একটা লেখা লিখবো সেটা ডান দিক অ্যালাইনমেন্ট হয়ে বাম দিকে চলে আসবে। এটা হচ্ছে আমাদের রাইট অ্যালাইনমেন্টের কাজ। হ্যাঁ, এরপর দেখেন এটা হচ্ছে জাস্টিফাই। আমি আবার লেখাটাকে এটাকে সিলেক্ট করলাম, সেন্টারে নিয়ে আসলাম। হ্যাঁ, এরপরে দেখেন জাস্টিফাই। জাস্টিফাইয়ের কাজ হচ্ছে আমরা যখন দেখেন একটা প্যারাগ্রাফ লিখছি, এখানে প্যারাগ্রাফটা লেখার পর একটা প্যারাগ্রাফটার লেফট অ্যালাইনমেন্ট গুলো সবগুলো সোজা, বাট ডান দিকে যদি আসি একটু দেখেন আমাদের অ্যালাইনমেন্ট গুলো সোজা নাই, এগুলো এলোমেলো। তো আমরা এই অ্যালাইনমেন্ট গুলো আমরা চাচ্ছি একটা প্যারাগ্রাফের লেফট এবং রাইট দুই দিকে অ্যালাইনমেন্ট সমান থাকবে। যেমন আমি যদি একটা দেখাই, যেমন এই দেখেন আমাদের এখানে এই পারফেক্ট হিউম্যান বিং এর এই প্যারাগ্রাফের এই পুরো প্যারাগ্রাফের লেখাটা বাম দিক এবং ডান দিকে অ্যালাইনমেন্ট সমান। আবার যদি ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স দেখি তাও সেম, আমাদের দুই দিকে অ্যালাইনমেন্ট সমান। তো অ্যালাইনমেন্টটা সমান করার জন্য তখন আমরা জাস্টিফাই ব্যবহার করে থাকি। আমি যদি এই জাস্টিফাইতে ক্লিক করি আমার লেফট অ্যালাইনমেন্ট এবং রাইট অ্যালাইনমেন্ট দুটো অ্যালাইনমেন্টই আমাদের সেম সমান থাকবে। এরপর হচ্ছে লাইন স্পেসিং। এই টুলসটার নাম হচ্ছে লাইন স্পেসিং। লাইন স্পেসিং হচ্ছে আমরা একটা লাইন থেকে একটা লাইনের দূরত্ব বোঝানো। যেমন আপনি এই এখানে যে প্যারাগ্রাফটা আছে প্যারাগ্রাফটা আমরা নরমালি সিলেক্ট করে এখান থেকে যদি আমি 1.15 করি, এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ফরম্যাট, আমরা সবসময় 1.15টা ব্যবহার করে থাকি। তো আপনি চাচ্ছেন আপনার একটা পেজের মধ্যে লেখা অনেক বেশি হয়ে গেছে বাট আপনার লাইন স্পেসটা একটু কমাই দিতে চাচ্ছেন, তখন আপনি এখানে 1.15 এর জায়গায় আপনি 1ও করে দিতে পারেন। আবার আপনি লেখা যদি কম হয়ে থাকে আপনি চাচ্ছেন না গ্যাপটা একটু বাড়াই দিবেন, তখন আপনি লাইন স্পেসিং এ এসে আপনি 1.5 দিতে পারেন বা 2 দিতে পারেন, 2.5 দিতে পারেন। এটা ডিপেন্ড করে আপনার কাজ এবং আপনার উপরে। তো এটা আপনি আপনার মতো করে লাইন স্পেসিং দিতে পারেন। দেখেন লাইন স্পেস যত দিচ্ছি তত আমার একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্বটা বেড়ে যাচ্ছে। আবার আমি চাইলে এখান থেকে 3ও দিতে পারি, আবার এখানে আমি আমার মতো চাইলে র্যান্ডমও দিতে পারি। যেমন এখানে 1.15 আছে, 1.5 আছে, বাট পরবর্তীতে আছে কি 2, আমি চাচ্ছি কি 1.6 বা 1.7 দিব, বাট 1.6 1.7 এখানে অপশন নাই। তাহলে ওই 1.6 এবং 1.7 দেওয়ার জন্য আমরা লাইন স্পেসিং অপশনে যাব। লাইন স্পেসিং অপশনে গিয়ে আমি এইখানে মাল্টিপল যে অপশনটা আছে এখানে থাকবে, এতে গিয়ে আমি যদি এখানে 1.6 বা 1.7 দিই আমাদের 1.7 হয়ে যাবে লাইন স্পেসিং। এটা হচ্ছে আমাদের লাইন থেকে লাইনের দূরত্বটা। এরপর আমি চাচ্ছি আবার 1.15 করে দিব। 1.15 করার পর আমরা চাইলে এখান থেকে আমাদের লাইন স্পেসিংটা অ্যাডজাস্ট করে নিতে পারি। এটাই হচ্ছে আমাদের লাইন স্পেসিং এর কাজ। অনেক সময় এমন হয় যেমন আপনার যদি এখানে অ্যাড স্পেস প্যারাগ্রাফ থাকে, আপনার যদি এখানে অ্যাড স্পেস প্যারাগ্রাফ থাকে তখন হয় কি আপনি দেখবেন এই লাইন থেকে লাইনের দূরত্ব অনেক বেশি, আপনি চাচ্ছেন এটাকে লাইন স্পেসিং কমাই দিবেন, আপনি এখানে 1.15 করে দিয়েছেন, এরপর আপনার লাইন স্পেসটা কমতেছে না। তখন ওই ক্ষেত্রে আপনি কি করবেন, লেখাগুলোকে সিলেক্ট করবেন, এই এখানে লাইন স্পেসিং এ গিয়ে এই এখান থেকে আমরা এগুলো রিমুভ করে নিব। এই লেখাগুলো থেকে আমরা রিমুভ করে নিব। যদি এই ধরনের থাকে তাহলে আমরা এখানে গিয়ে জাস্ট এখানে রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফটাতে ক্লিক করবেন, আবার এখানে এসে রিমুভ স্পেস বিফোর প্যারাগ্রাফে ক্লিক করবেন। এগুলো করলে তখন আপনার লাইন স্পেসিংটা অ্যাডজাস্ট হয়ে যাবে। যদি কখনো লাইন স্পেসিং অ্যাডজাস্ট না হয়, এটাই হচ্ছে আমাদের মূলত লাইন স্পেসিং এর কাজ। হ্যাঁ, এরপর হচ্ছে এটা হচ্ছে আমাদের থিম কালার। থিম কালার হচ্ছে আমরা যখন কোন একটা লেখা লিখি, যেমন আমি এই লেখাটার মধ্যে চাচ্ছি পুরো লাইনটার মধ্যে আমরা একটা ব্যাকগ্রাউন্ডের কালার দিয়ে দিব। থিম কালারের কাজ হচ্ছে কোন একটা প্যারাগ্রাফের মধ্যে ব্যাকগ্রাউন্ডের কালার দেওয়া। তাহলে আমি এই লেখাটাকে সিলেক্ট করলাম বা আমি এখানে কার্সরটা রাখলাম, যেহেতু এটাই আমার একটা প্যারাগ্রাফ, আমি এই কার্সরটা রাখলাম এখানে। কার্সরটা রেখে আমি যদি থিম কালারে গিয়ে এখান থেকে কোন একটা কালার ইউজ করি, আমি যে কালারটা ওই কালারটা চয়েস করলে সেম কালারটা আমার ব্যাকগ্রাউন্ডে চলে আসে। আবার যদি না লাগে আমি থিম কালারে যাব, থিম কালারে গিয়ে নো কালার করে দিব। আবার যদি আমাকে অন্য একটা কালার দিতে হয় আমি লেখাটাকে সিলেক্ট করলাম বা আমি কার্সর রেখে গেলেও হয়, এখানে সিলেক্ট করাটা ম্যান্ডেটরি নয়। তাহলে আমি এখানে শেডিং কালারে গিয়ে বা থিম কালারে গিয়ে এখান থেকে আমি যে কোনো কালার ইউজ করতে পারি, যে কোনো কালার ইউজ করতে পারি। আবার যদি আমাদের কালার না লাগে আমরা সেম একইভাবে এটাকে সিলেক্ট করে জাস্ট আমরা এখানে নো কালার করে দিব। এই হচ্ছে আমাদের থিম কালার বা শেডিং কালারের কাজ। হ্যাঁ, এরপর হচ্ছে বর্ডার। বর্ডার হচ্ছে আমি যেমন এখানে একটা পেজ, আমার এই পেজের মধ্যে আমি চাচ্ছি শুধুমাত্র এই লেখাটার মধ্যে আমি একটা বক্স করে দিব, একটা বর্ডার জাতীয় বক্স করে দিব। তাহলে আমি লেখাটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমি এখানে বর্ডারে গেলাম, বর্ডারে গিয়ে আমি এখানে অল বর্ডার করে দিব। অল বর্ডার করলে আমার যে লেখাটা থাকবে শুধুমাত্র ওই লেখাটার মধ্যে একটা বক্স চলে আসবে। একইভাবে যদি আমি আবার এই লেখাটাকে সিলেক্ট করি,
সিলেক্ট করে যদি আমি এখানে বর্ডারে যাই প্যারাগ্রাফটার মধ্যে, আমি যদি এখানে শুধুমাত্র অল বর্ডার করে দিই, তাহলে দেখেন আমার পুরো প্যারাগ্রাফটার মধ্যে আমাদের একটা বক্স চলে আসবে। একইভাবে যদি আমার না লাগে বক্সটা তুলে দিতে হয়, তাহলে আমি আবার বর্ডারে যাব, বর্ডারে গিয়ে আমি নো বর্ডার করে দিব। তাহলে আমি আবার সেম একইভাবে এটাকেও যদি না ইউজ না করি, তাহলে আমি বর্ডারে গেলাম, এখানে বর্ডারে গেলাম, বর্ডারে গিয়ে আমি নো বর্ডার করে দিব, তাহলে আমাদের আর বর্ডারগুলো থাকবে না। এরপর একইভাবে যদি আমি চাচ্ছি পুরো ফেসটার মধ্যে একটা বর্ডার ইউজ করব, ফেস বর্ডার, তাহলে ফেস বর্ডার ইউজ করার জন্য আমি আবার এখানে বর্ডারে গেলাম, বর্ডার যাওয়ার পর আমরা এখানে বর্ডার এন্ড শেডিং এ ক্লিক করব। তাহলে আবার একটু খেয়াল করেন, আমরা বর্ডারে যাব, বর্ডারে গিয়ে বর্ডার এন্ড শেডিং এ যাব। বর্ডার এন্ড শেডিং এ গিয়ে যেহেতু আমরা ফেজের মধ্যে কালার দিব বা ফেজের মধ্যে আমরা বর্ডার ইউজ করব, তখন আমরা ফেজ বর্ডারে ক্লিক করব। বাট আমরা যদি শুধুমাত্র বক্সের মধ্যে বা লিখার মধ্যে বর্ডার দিই, তখন আমরা বর্ডারসে ক্লিক করলে আমরা এখান থেকে বর্ডারগুলো ইউজ করতে পারি, যেমন একটু আগে আমরা দেখছিলাম সেটা। তো আমরা এখন যেহেতু ফেজ বর্ডারে দিব, তাহলে ওই ক্ষেত্রে আমরা ফেজ বর্ডারে ক্লিক করব। ফেজ বর্ডারে ক্লিক করে আমরা সর্বপ্রথম এখানে সেটিং এ গিয়ে বক্সে ক্লিক করব। বক্সে ক্লিক করে নিব। বক্সে ক্লিক করে এখানে অনেকগুলো স্টাইল থাকে, আপনি এখান থেকে চাইলে বিভিন্ন স্টাইল ইউজ করতে পারবেন। আপনি চাইলে এখান থেকে স্টাইল ইউজ করে দেন, এখানে কালার আছে, কালার গিয়ে আপনি এখানে বিভিন্ন কালার ইউজ করতে পারেন। যেমন আপনি চাচ্ছেন রেড কালার দিবেন, রেড কালারে ক্লিক করেন। এরপর আপনার উইডে যেতে পারেন, উইডে গিয়ে আপনি সাইজটাকে এগুলো ছোট বড় করতে পারেন। মানে ছোট হচ্ছে আপনি যত কমাবেন তত চিকন হবে, যত বাড়াবেন তত মোটা হবে। দেন আপনি এখানে যদি ওকেতে ক্লিক করেন, দেখেন আমাদের পুরো পেজের চতুর্দিকে একটা বর্ডার চলে আসছে আমার। বাট আমি চাচ্ছি এই ধরনের বর্ডার না দিয়ে আমি একটা আর্টিফিশিয়াল বর্ডার দিব। তাহলে আবার আমি এখানে সেম একইভাবে বর্ডার এন্ড শেডিং এ যাব। বর্ডার এন্ড শেডিং এ গিয়ে ফেস বর্ডারে ক্লিক করব, বক্সে ক্লিক থাকবে। দেন আপনি সব ঠিক থাকবে, আমি জাস্ট এখানে আর্ট নামে একটা অপশন থাকবে, এই আর্টের আইকনে ক্লিক করলে আমরা এখানে অনেকগুলো আর্টিফিশিয়াল ডিজাইন থাকবে। এখান থেকে আমরা চাইলে যে কোনো বর্ডার ইউজ করতে পারবো। যেমন আমি চাচ্ছি এই বর্ডারটা ইউজ করবো, বর্ডারে ক্লিক করলাম, বর্ডারে ক্লিক করলে আমরা ওকেতে ক্লিক করলে আমার সেম বর্ডারটা চলে আসবে। একইভাবে আমি চাচ্ছি কি বর্ডারটাকে আমি একটু ছোট করে দিব বা ঘন করে দিব, তাহলে আমি আবার এখানে বর্ডার এন্ড শেডিং এ গেলাম, বর্ডার এন্ড শেডিং এ গিয়ে আমি ফেস বর্ডারে ক্লিক করব। দেন আমি এই উইডথটা যদি বাড়াই দিই, কমিয়ে দিই, তখন আমাদের বর্ডারটা ঘন হয়ে যাবে। আবার বড় করতে গেলে তখন আমরা উইডথটা কমিয়ে দিব। এই হচ্ছে আমাদের বর্ডারসের কাজ। তো এই হচ্ছে আমাদের বর্ডারের কাজ। আবার যদি একইভাবে যদি আপনার বর্ডারটা না লাগে, আপনি চাচ্ছেন না আমার বর্ডারটা লাগবে না, আমি বর্ডারটাকে রিমুভ করে দিব, তাহলে রিমুভ করার জন্য আবার আমি বর্ডারে যাব, বর্ডার এন্ড শেডিং এ যাব। বর্ডার এন্ড শেডিং এ গিয়ে ফেস বর্ডারে ক্লিক করে দেন আপনি নানে ক্লিক করবেন। নানে ক্লিক করে যদি ওকে দিয়ে দেন, কোনো বর্ডার থাকবে না। সেম একইভাবে আমরা এখান থেকে বর্ডারগুলো ইউজ করতে পারি, রিমুভও করতে পারি। হ্যাঁ, এরপর হচ্ছে আমাদের বুলেট পয়েন্টের কাজ। বুলেট পয়েন্ট হচ্ছে, যেমন আমরা যদি একটু নিচের দিকে আসি, দেখেন আমরা এখানে কিছু লেখার মধ্যে বুলেট ইউজ করছিলাম। যেমন আমরা তো এখানে বিভিন্ন বুলেট আমরা ইউজ করতে পারি। তো বুলেট ইউজ করার জন্য আমি লেখাটাকে সিলেক্ট করব। সর্বপ্রথম সিলেক্ট করে আমরা এখানে বিভিন্ন বুলেট দেওয়া থাকে, আমরা চাইলে এখান থেকে যে কোনো বুলেট ইউজ করতে পারবেন। এখান থেকে আপনি যে কোনো বুলেট ইউজ করতে পারবেন, বা আপনি চাইলে আপনার মতো আপনার এখানে আইকন ইউজ করতে পারবেন। আমি যদি এখানে ডিফাইন নিউ বুলেটে ক্লিক করি, দেখেন আমরা চাইলে এখান থেকে বুলেটগুলো ইউজ করতে পারবো। আবার যদি না লাগে, আপনি এখান থেকে আমি এখানে বুলেট ইউজ করলাম, আবার চাচ্ছেন না আমার বুলেট লাগবে না, তখন সিলেক্ট করে আপনি আবার এখানে নানে ক্লিক করলে কোনো বুলেট থাকবে না। আবার চাইলে আপনি এখান থেকে আপনার মতো করে সুন্দর বুলেট ইউজ করতে পারবেন। একইভাবে শুধু এই ধরনের বুলেট না, আপনি চাইলে এখানে আপনার প্রতিষ্ঠানের একটা লোগো ইউজ করতে পারেন, বা বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস আপনি এখানে বুলেট আকারে ইউজ করতে পারবেন। তাহলে দেখেন আমরা সেটা কিভাবে করতে হয়। তো সেটা করার জন্য আমরা আবার একইভাবে সিলেক্ট করব। সিলেক্ট করে আমি বর্ডারে যাব, বুলেটে যাব। বুলেটে গিয়ে আমি এখানে ডিফাইন দ্য নিউ বুলেটে ক্লিক করে দেন আমি এখানে সিম্বলে ক্লিক করব, বা ফিক্সারে ক্লিক করবেন। ফিক্সারে ক্লিক করে আপনি এখান থেকে আপনার দেন ফ্রম এই ফাইল এখানে ক্লিক করে আপনার ছবিগুলো, যেমন আমি চাচ্ছি এখানে আমার ডেস্কটপ থেকে একটা বুলেট ইউজ করব, তাহলে আমি আমার আইকনটা ক্লিক করলাম, ক্লিক করে আমি ইনসার্টে ক্লিক করলাম, ক্লিক করে ওকে দিয়ে দিব, তাহলে আমার বুলেটটা চলে আসবে। আমরা এই বুলেটের জায়গায় চাইলে নাম্বারিং গুলো ইউজ করতে পারি। যেমন আমি এটাকে সিলেক্ট করলাম, আবার একই নিয়মে আমি জাস্ট এখানে নাম্বারিং এ গেলাম। নাম্বারিং এ গিয়ে এখান থেকে আমরা বিভিন্ন নাম্বারগুলো ইউজ করতে পারি। তারপর এখানে নাম্বার থাকবে, রোমান সিম্বলগুলো থাকবে, এবিসি গুলো আছে, আমি চাইলে এখান থেকে ইউজ করতে পারি। আবার আমি যদি এখানে দেখেন এখানে এন্টার দিয়ে নিচে আসি, আমার অটোমেটিক নাম্বারগুলো অটো চলে আসবে। বাট আমি চাচ্ছি কি আমার এখানে আর দরকার নাই, আমার এই পর্যন্ত শেষ। তখন আমি কি করবো, জাস্ট এটাকে সিলেক্ট করবো বা ব্যাক স্পেস দিব। কিবোর্ড থেকে দুইবার ব্যাক স্পেস দিয়ে আবার আপনি জাস্ট আগের মতো লিখতে পারবেন। আবার যদি আপনার বুলেট প্রয়োজন হয়, তখন আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করে আবার একই নিয়মে আপনি বুলেটগুলো ইউজ করতে পারবেন, ভিন্ন ভিন্ন বুলেট ইউজ করতে পারবেন। এই হচ্ছে আমাদের নাম্বারিং এবং বুলেটের কাজ। আবার যদি না লাগে, আপনি এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে নাম্বারিং এ যাবেন, জাস্ট এখানে নানে ক্লিক করবেন। নানে ক্লিক করলে আমাদের কোনো বুলেট থাকবে না। হ্যাঁ, ডিসকেস ইনডেন্ট, এটা হচ্ছে ইনকেস ইনডেন্ট। ডিসকেস ইনডেন্টের কাজ হচ্ছে, যেমন আমি চাচ্ছি এই লেখাটাকে আমি জাস্ট একটু ডান দিকে নিয়ে আসবো, তাহলে আমি জাস্ট এখানে এই লেখাকে আমি ধরে জাস্ট আমি এখানে ইনকেস ইনডেন্টে ক্লিক করি, তাহলে আমার লেখাটা ডান দিকে চলে আসবে। এক্সকেস ইনডেন্টের কাজ হচ্ছে, আমি চাচ্ছি কি এই প্যারাগ্রাফটাকে আমি হালকা একটু সামনের দিকে নিয়ে যাবো, তাহলে আমি এটাকে সিলেক্ট করে যদি আমি এখানে ইনকেস ইনডেন্টে ক্লিক করি, লেখাটা একটু সামনের দিকে চলে যাবে। দেখেন আমাদের নিচের লাইনগুলো থেকে সামনের দিকে সরে গেছে এটা। আবার যদি আমি চাচ্ছি কিনা আগের জায়গায় নিয়ে আসবো, তাহলে আমি আবার ডিসকেসে ক্লিক করলে আবার আগের জায়গায় চলে আসবে। এই হচ্ছে আমাদের ডিসকেস ইনডেন্ট এবং ইনকেস ইনডেন্টের কাজ। হ্যাঁ, এরপর হচ্ছে শর্ট হচ্ছে ধরেন আমি এখানে যদি আসি, আমি এখানে লিখলাম 2 3 1 5 4
9, আমাদের র্যান্ডমলি যে নাম্বারগুলো লিখলাম আমি চাচ্ছি এগুলো সিরিয়াল আকারে সাজায় ফেলবো, মানে 1 2 3 এভাবে নিয়ে আসবো। তাহলে আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি যদি শর্টে গিয়ে এই এখানে অ্যাসেন্ডিং দিয়ে ওকে দিই, তাহলে আমার সিরিয়াল নাম্বারগুলো সোজা চলে আসবে। আবার যদি আমি এখানে শর্টে গিয়ে যদি এখানে ডিসেন্ডিং দিই, সেটা অপোজিট সাইড থেকে, উল্টা দিক থেকে আসবে। একইভাবে যদি এবিসিডি ভাবে লিখতাম, তাও একই নিয়মে আমরা সেম এভাবে লিখতে পারতাম। এই হচ্ছে আমাদের প্যারাগ্রাফ গ্রুপের কাজ। তো আজকের ক্লাস এই পর্যন্ত, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।